ডোন্ট ফল ইন লাভ উইথ দ্য সলিউশন। আপনি যদি প্রবলেমটাকে ফোকাস করেন, আপনার হাজারটা সলিউশন আছে, কিন্তু যদি আপনি একটা সলিউশন নিয়েই পড়ে থাকেন, তাহলে সেই সলিউশনটা আসলে আপনার জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে। এই যে জব পাচ্ছে না বা কল পাচ্ছে না, আপনি যদি এই প্রবলেমটাকে সলিউশন বলেন, দেখেন এটার সাথে প্রাসঙ্গিকভাবে আমার মার্কেট ডিমান্ডের কথা চলে আসে। আপনি এআই এন্ড মেশিন লার্নিং দিয়ে কি আপনি ফুড ক্রাইসিসের প্রবলেম সলভ করতে পারবেন? ট্রান্সপারেন্সি করাপশন বন্ধ করার কেসে সলিউশন করতে পারবেন? আপনি সেই প্রবলেমটা কি এবং সেটার সলিউশন কি সেটা চিন্তা করেন নন টেকনিক্যাল ওয়েতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আপনারা সকলেই জানেন যে ইনোভেটিভ স্কিলস বাংলাদেশ ক্যারিয়ার রিলেটেড এক্সপিরিয়েন্সড গেস্টদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়েবিনার সেট করে থাকে। সো আজকে আমরা আরেকটি ওয়েবিনার নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সবাইকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে সময় বের করে এসেছেন। সো আজকে ওয়েবিনারের টপিকটা হলো এআই সেক্টরে আমরা ফ্রেশাররা কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রিপেয়ার হইতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের মাঝে অলরেডি গেস্ট হিসেবে উপস্থিত হয়েছেন মীর শাহরুখ ইসলাম ভাইয়া। সো ওয়েলকাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। সো ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে আসতে পেরেছেন, আমরা আসলে অনেক লাকি আসলে। সো শাহরুখ ভাই, আপনি ইনশাল্লাহ যদি শর্টলি একটা ইন্ট্রোডিউস দিয়ে আমরা তাহলে প্রোগ্রামটা শুরু করতে পারি ইনশাল্লাহ। প্রথমতই ধন্যবাদ ইনোভেটিভ স্কিলসকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমরা জেনারেলি সবসময় ফিউচারিস্টিক টেক ট্রেন্ডস নিয়ে কাজ করি। সো সেই জায়গাটায় আসলে আজকে আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আমি আশা করি যে আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে বা যে যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করব নতুন কিছু জানানোর জন্য, আপনাদের কাছ থেকেও চেষ্টা করব নতুন কিছু জিনিস শেখার জন্য। আমি আমার পরিচয়টা দিই। আমি 12 বছর ধরে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার প্রথম কোম্পানি সিঙ্গুলারিটি লিমিটেড 2012 সালে কাজ শুরু করে। বর্তমানে আমি সেটার ডিরেক্টর হিসেবে কাজ করছি। 2014 সালে আমি আইটি কোম্পানি স্টার্ট করি, তার নাম বনস্টেইন টেকনোলজিস লিমিটেড। আমরা মেইনলি ফ্রন্টিয়ার টেকনোলজি, এআই, মেশিন লার্নিং, আইওটি এগুলো নিয়ে কাজ করি। আমরা দেশ এবং দেশের বাইরে এন্টারপ্রাইজ মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে অপারেট করি। আমাদের দুবাইতে আরেকটি কোম্পানি আছে কল্ড কাইরো সলিউশনস, সেখান থেকে আমরা টেকনোলজি সলিউশন প্রোভাইড করি। বর্তমানে আমি আমার কাজের পাশাপাশি টেকনোলজি ইন্ডাস্ট্রির যে ট্রেড বডি বেসিসের ডিরেক্টর হিসেবেও কাজ করছি। আমি আমাদের কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, এবং ফোর্বস এর 30 আন্ডার 30 তো বিওয়ার্ড লিস্টে। সো আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলে যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের কাছ থেকে নতুন কিছু শেখার জন্য। সো ওভার টু ইউ ভাইয়া সালমান, ইফ ইউ ওয়ান্ট টু ক্যারি ইট ফরওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর নাইস ইন্ট্রোডাকশনস। সো বেসিক্যালি ভাই, আমরা যদি আমাদের অডিয়েন্স ক্যাটাগরিটা যদি বলি, যে এখানে বেশিরভাগই হলো তারা এআই সেক্টরে আসলে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। এর মধ্যে ধরেন যে কেউ হয়তো বা অনেকদিন ধরে শিখতেছে, আবার কেউ শিখা শুরু করছে, আবার কেউ প্ল্যান করতেছে যে আমি শিখবো। ঠিক আছে, সো এরকম মিক্সচার অফ অডিয়েন্স নিয়ে আমরা আজকে ওয়েবিনারটি অ্যারেঞ্জ করেছি, এবং আমরা ওয়েবিনার অডিয়েন্স ট্র্যাক করার জন্য আমরা ওভাবে ফিল্টার করে নিয়েছি, যাতে করে আমাদের অডিয়েন্সটা একদম নিশ হয়ে থাকে, তাহলে সবাই যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তার যে কোশ্চেন গুলো আছে সেগুলো যেন করতে পারে। তাহলে আমরা ভাই শুরু করতে পারি ইনশাল্লাহ। ওকে, সো ভাই প্রথমে মানে যে প্রশ্নটা আসলে আমি অনেকদিন ধরে মানে মনে রাখতেছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু এআই সেক্টরে অপরচুনিটি বাড়তেছে, লাইক ডে বাই ডে, এবং সামনে আরো বাড়বে। সো আমাদের স্টুডেন্ট ধরেন যে একজন সে একটা এআই ইঞ্জিনিয়ার জব পোস্টে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সো অ্যাজ এ রিক্রুটার মানে সিভিতে আসলে শর্টলিস্ট হওয়ার জন্য মানে কত পার্সেন্ট ম্যাচ হলে তার অ্যাপ্লাই করা উচিত? আরেকটা কোশ্চেন হলো যে আপনারা আসলে কি কি জিনিস বিবেচনা করে শর্টলিস্ট গুলা করেন, এটা যদি একটু বলতেন। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি প্রিটি শিওর যে এখানে সবার এরকম এক্সপিরিয়েন্স আছে যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, বাট আমি ইন্টারভিউ কল পাচ্ছি না। জেনারেলি আমি যদি বলি যে 70% স্কিলসের যদি ম্যাচ করে তাহলে আপনাদের অ্যাপ্লাই করা উচিত, একদম সোজা বাংলায় যদি আমি বলি। বাট এটার চাইতে আসলে আরো ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে
ওই কোম্পানির ওই রোলের জন্য সব স্কিলের যে একই রকম গুরুত্ব তা কিন্তু না, কোনো স্কিলের গুরুত্ব একটু বেশি, কোনো একটা স্কিলের গুরুত্ব একটু কম। যেমন আমি যদি বলি এআই রিলেটেড যেই প্রজেক্টস গুলো আছে সেটার জন্য কিন্তু আসলে আমাদের ধরেন কারো স্কিল সেট আছে এলএলএম মডেল নিয়ে, আর কারো স্কিল সেট আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। এখন কোনটা আসলে মোর রিলেভেন্ট হবে সেটা আসলে আপনার যদি এখন এলএলএম নিয়ে এক্সপিরিয়েন্স থাকে এবং জব পোস্টিংটা যদি হয় মোর প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেন্ট্রিক, তাহলে কিন্তু আপনার ওই স্কিল সেটটাই ইম্পর্টেন্ট, যে স্কিল সেটটা আসলে এই রোলের জন্য মোর ফিট। সো আমার যদি 70% স্কিল সেট কভার করে অফ দ্য বেসিক স্কিলস, বাট কোর স্কিলটাই আমার নাই, তাহলে কিন্তু আসলে আমি অ্যাপ্লাই করলেও কাজটা পেলেও আসলে আমার জন্য করাটা ডিফিকাল্ট হবে। সো আন্ডারস্ট্যান্ড করা যে এই রোলের জন্য কোন কোন স্কিলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে কি আসলে গুরুত্বপূর্ণ 70% স্কিল আমি কভার করি কি করি না, তাহলেই আমার অ্যাপ্লাইটা করা উচিত। এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর, যে আমার কোন কোন স্কিল হলে মানে কোন কতটুকু ম্যাচ করলে আমি করব। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যদি আরেকবার করতেন? মানে লাইক সিভিতে ধরেন যে ফর এক্সাম্পল অনেক জায়গায় দেওয়া থাকে যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার করবে, সো ওখানে ধরেন যে কম্পিউটার ভিশনের স্কিলও চাচ্ছে, আবার এনএলপির স্কিলও চাচ্ছে, ইমেজ ডাটা স্কিলও চাচ্ছে, বা টেক্সট ডাটা স্কিলও যাচ্ছে। এখন দেখা গেল যে একজন ক্যান্ডিডেট সে হয়তো কম্পিউটার ভিশন নিয়ে তার ইউনিভার্সিটি লাইফ থেকে প্র্যাকটিস করে আসতেছে, তারা হয়তো বা এনএলপি সেন্ট্রিক নলেজটা কম। তো এই ক্ষেত্রে যেহেতু তার কম্পিউটার ভিশনের স্পেশালাইজেশনটা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ হচ্ছে, বাট এনএলপিটা মিসম্যাচ হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে তার অ্যাপ্লাই করা উচিত কিনা এটা? অবশ্যই অ্যাপ্লাই করা উচিত যদি উনি মনে করেন ওনার গ্যাপটা কভার করতে পারবে। হ্যাঁ, বাট প্রোভাইডেড দ্যাট আপনার যেই গ্যাপটা আছে সেই গ্যাপটা কভার করার মতো, যেমন ধরেন কেউ একজন চাইলো আপনার এলএলএম মডেল, কিন্তু আপনার আসলে নিউরাল নেটওয়ার্ক সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তাহলে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। সো আপনি কভার করতে পারবেন সেই পরিমাণ নলেজ বা স্কিল কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওইটা আসলে আমাকে জাস্টিফাই করতে হবে যে আমি আসলে যে গ্যাপটা আমার আছে ওইটা আমাকে প্রুফ করতে হবে যে ওই রিক্রুটারের সামনে অথবা বসদের সামনে যে না, আমি এই গ্যাপগুলা আমি অবশ্যই ফিল আপ করতে পারবো, এবং এই ফিল আপ যে আমি করতে পারবো এটা প্রুফ হিসাবে তার কোর নলেজ গুলো যেন ঠিক থাকে। ভাই ঠিক বলছি? জি, ওকে, আপনি ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা। সো ভাই এখানে একটা জিনিস থাকে যে যেমন ধরেন মেশিন লার্নিং তো এখন মানে আজকে ঘুমাইতেছি কালকে দেখতেছি যে নতুন নতুন মডেল চলে আসতেছে, ঠিক আছে? তো একজন ফ্রেশারকে নেওয়ার সময় আসলে আপনারা কি মানে কোর ফাউন্ডেশনটাকে কি অনেক বেশি ফোকাস দেন, অথবা প্রবলেম সলভিং, না প্রজেক্ট, না রিসার্চ ওয়ার্ক, কোনটাকে আসলে আপনারা প্রায়োরিটি দেন? যেমন আমি যদি বলি ভাই সফটওয়্যার ডেভেলপমেন্টে, ওখানে কিন্তু ফ্রেশারদের নেওয়ার সময় দেখা যায় যে প্রবলেম সলভিং প্রোফাইলটা ভালোভাবে দেখে, বাট যখন এআই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতেছে তখন কি প্রবলেম সলভিং, না প্রজেক্ট, না রিসার্চ, কোনটাকে আসলে আপনারা কি পয়েন্ট হিসেবে ধরেন সিলেক্ট করার জন্য? আমি যদি আমার এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে বলি, উই হ্যাভ মোর দ্যান 250 ইঞ্জিনিয়ার্স at this point of time across all our ventures that we operate in. So আমি যদি ওভারঅল বলি, আমরা রিক্রুটমেন্টের আমাদের প্রথম গ্রাউন্ড প্রিন্সিপাল হচ্ছে আসলে এই যাকে আমরা রিক্রুট করছি তার ক্রিয়েটিভ স্কিল কতটুকু, তাকে কি আসলে আপনি শেপ করতে পারবেন কিনা, তার যে স্কিলটা আছে সেই জায়গা থেকে সে আসলে সেই স্কিলটাকে ইউজ করে কতটুকু ভালো প্রবলেমটাকে সলভ করতে পারবে এবং কতটুকু ভালো কমিউনিকেট করতে পারবে। আমরা এরকম অনেক ভালো রিসোর্স পাই যারা রিসার্চে অনেক ভালো বা টেকনিক্যালি অনেক ভালো, কিন্তু তারা আসলে ধরেন রিজিড ইন টার্মস অফ সলভিং, মানে থিঙ্কিং অ্যাবাউট আ সলিউশন। হ্যাঁ, যে একটা খুব ফেমাস কোট আছে যে ফল ইন লাভ উইথ আ প্রবলেম, ডোন্ট ফল ইন লাভ উইথ আ সলিউশন। আপনি যদি প্রবলেমটাকে ফোকাস করেন আপনার হাজারটা সলিউশন আছে, কিন্তু যদি আপনি একটা সলিউশন নিয়েই পড়ে থাকেন তাহলে সেই সলিউশনটা আসলে আপনার জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে। হ্যাঁ, সো আমি বলবো এমপ্লয়ার হিসেবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে টু লুক এট পিপল হু আর ক্রিয়েটিভ, গুড ইন প্রবলেম সলভিং এন্ড কমিউনিকেশনস।
আচ্ছা আচ্ছা, তাহলে তিনটা পয়েন্ট। একটা হলো আপনার প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি মানে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, আর হলো গুড কমিউনিকেশনস। আচ্ছা আচ্ছা, এবং ওকে এটার ভাই, সাথে প্রাসঙ্গিক ভাবে স্কিল সেটের ম্যাচ থাকতেই হবে, না থাকলে আসলে ওটা তো তো অবশ্যই, হ্যাঁ। অবশ্যই অবশ্যই ভাই। সো ভাইয়া মানে আহ, আমাদের বাংলাদেশের অনুযায়ী, সো যেমন আমাদের কিছু গ্রুপ আছে, মেশিন লার্নিং বাংলাদেশ, ঠিক আছে? সো ওখানে এই ধরনের পোস্ট গুলো অনেক আসে, আমাদের কাছেও আসে, যে সে অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছে বাট কোনো জায়গা থেকে কল পাচ্ছে না। প্লাস হলো যে আহ, অথবা সে ফ্রেশারদের জন্য কোনো জব সার্কুলার দেখতেছে না, ঠিক আছে? তো এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য ফ্রেশাররা কিভাবে আসলে বেশি বেশি সুযোগ পেতে পারে, অথবা তারা আসলে ওই লার্নিং পিরিয়ডটাকে এক্সপিরিয়েন্স হিসেবে কিভাবে দেখাতে পারে যে আমি কাজ জানি আসলে? ওকে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে জব পাচ্ছে না বা কল পাচ্ছে না, আপনি যদি এই প্রবলেমটাকে সলিউশন বলেন, দেখেন এটার সাথে প্রাসঙ্গিক ভাবে আমার মার্কেট ডিমান্ডের কথা চলে আসে। ওভারঅল এআই এবং মেশিন লার্নিং নিয়ে কিন্তু আমাদের মার্কেটেই মাত্র মার্কেটটা তৈরি হচ্ছে। তো উই আর স্টিল অন দ্য ডেভেলপমেন্ট ফেজ অফ দ্য মার্কেট। তো এই জায়গাটায় আসলে রিকোয়ারমেন্ট কিন্তু আপনি যদি মনে করেন অনেক শার্প গ্রোথ থাকবে, সেরকমও না। বাট আমার মনে হয় যে এই জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যদি আপনার ছোট ছোট কেস স্টাডি করে আপনার স্কিল সেটটাকে শোকেস করার মতো পোর্টফোলিও আপনি ডেভেলপ করতে পারেন, সেটা হয়তো আপনার জব পাবার বা টাস্ক পাওয়ার প্রবাবিলিটিকে অনেক বেশি ইনক্রিজ করবে। So you can also focus on that how can I build some case studies, how can I build some portfolio that can add value to my job probability, right? So আমরা কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ার আমরা কিন্তু প্রচুর লিঙ্কডইনে ফলো করি যে কে কি করছে, নতুন কিছু আসছে কিনা মার্কেটে। সো ওই জিনিসটা কিন্তু আমার মনে হয় দ্যাট ইউ ক্যান অলসো স্টার্ট প্র্যাকটিসিং ইন দিস গ্রুপ, যে আমি আমার ইয়েস, পোর্টফোলিওটা ছোট করে ডেভেলপ করব। তার মানে আমি ধরে নিতে পারি যে যারা আসলে কাজ পাচ্ছে না, হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু অলরেডি গ্রো হওয়া শুরু হয়েছে বাংলাদেশে। তার মানে আস্তে আস্তে আজকে যদি 10টা জব থাকে, কালকে 20টা থাকবে, তারপরে 30টা থাকবে। তো কোনো না কোনো সময় সে যদি প্রজেক্ট অথবা ইউনিক কিছু কাজের মধ্যে ইনভলভ থাকে, আমরা ধরে নিতে পারি যে সে আসলে সুযোগ পাবে টুডে অ্যান্ড টুমরো। এবং এটা আমরা দেখছি ভাই, রিসেন্টলি আমরা লাইক আমাদের এখান থেকেই একটা কোম্পানিতে 5জন এআই ইঞ্জিনিয়ার রিক্রুট করছি। সো আমাদের কাছ থেকে সিভি নিছিল 9টা, সো 9জনের মধ্যে 5জন পারছে। সো 5জন কেন পারছে? তাদের কোর ফাউন্ডেশনটা খুব তারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, আর এটা হলো তাদের ইউনিক প্রজেক্ট গুলো ভালোভাবে শোকেস করতে পারছে। সো আচ্ছা, এই পয়েন্টটা খালি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে যে আহ, যারা ধরেন যে হায়ার স্টাডি করতে যাচ্ছে, একটা বিগ পোর্শন তো বাইরের দেশে যাচ্ছে, সো তারা অনেকে আবার দেশে ব্যাক করতেছে, ঠিক আছে? সো আমাদের এখানে আমাদের বাংলাদেশে এরকম একটা আহ, বলতে পারেন যে ইনফরমেশন সার্কুলেট হয় যে পিএইচডি অথবা মাস্টার্স থেকে যারা পড়ে আসে তাদের আসলে ওরকম কোনো ভ্যালু থাকে না। এটা কতটুকু ট্রু আসলে, অথবা মাস্টার্স করে আসছে তাকে কিভাবে প্রায়োরিটি দেওয়া হয় আর কি আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে? আমার মনে হয় এই কথাটা খুব বেশি যে ট্রু তা না। হ্যাঁ, এখন দেখেন আপনি যখন মাস্টার্স বা পিএইচডি করার কথা বলছেন, আপনি ডেফিনেটলি মাস্টার্স বা পিএইচডি করবেন ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে, রাইট? ইয়েস, এখন ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে আপনি জব করবেন, আপনি বেতন কত পাবেন? আপনি ওইখানে বেতন পাবেন মিনিমাম স্টার্টিংই হবে $20,000 $25,000 থেকে, তাই না? সো $20,000 বা $25,000 আপনি যদি আর্ন করেন, সেটার সাথে আপনি কম্পারেবল স্যালারি তো বাংলাদেশে পাবেন না। কেন অবশ্যই, পাবেন না? কারণ বাইরে আপনি যদি $20,000ও আর্ন করেন, আপনি তাও একটা মিনিমাম লাইফস্টাইল মেনটেন করতে পারবেন ডিসেন্ট, বিকজ ওইখানে ট্যাক্স এবং কস্ট অফ লিভিং অনেক হাই, রাইট? আপনার টোটাল আর্নিং এর প্রায় 75% থেকে 80%-এর কাছাকাছি আপনার ট্যাক্সেই চলে যায়। বাংলাদেশে কিন্তু গল্পটা ডিফারেন্ট, তাই না? সো
আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন ওই কম্পারিজনের জায়গা থেকে আমি যদি বলি যে এই আর্নিং এর কম্পারিজনের কারণে অনেক সময় অনেকে বাংলাদেশে আসতে চায় না, যে আমি বাইরে একটা $20,000 আর্নিং পাইলাম, বাংলাদেশে আসলে আমি কত টাকা পাবো। কিন্তু ইফ ইউ লুক এট দ্য আপসাইড, ইউ উইল অলসো সি দ্যাট দেয়ার আর লট অফ আপসাইডস। বাংলাদেশে কিন্তু আপনি এরকম অনেক আই উড সে অপরচুনিটিস আছে, বিভিন্ন রিসার্চ কোম্পানিতে বলেন, কনসাল্টিং কোম্পানিতে বলেন, অথবা বিভিন্ন এন্টারপ্রাইজ কোম্পানিতে বলেন, যে যারা কিন্তু আসলে এমপ্লয়মেন্ট এনশিওর করছে। আমি এরকমও গ্র্যাজুয়েট চিনি যারা স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স করে এসে বাংলাদেশে বসে এখন কোম্পানির কমপ্লিট টেকনোলজি লিড করছে, এরকম ইন্ডিভিজুয়ালস আছে। সো অপরচুনিটি ইজ দেয়ার। আর আসলে পিএইচডি করার পরে তো আমরা মনে করি না কারো আসলে জব করা উচিত। আমার পিএইচডি থেকে যে জিনিসটা বের হচ্ছে আমি সেটাকে একটা মার্কেটে আমি একটা প্রোডাক্ট হিসেবে তো নিয়ে আসতে পারি, বা আমি একটা রিসার্চ সেন্টারে ফার্দার রিসার্চ করার জন্য তো নিয়ে যেতে পারি। সো ওই জায়গাটায় আই থিঙ্ক দ্যাট উই স্টিল নিড টু গ্রো আ লট, বাট তারপর আমি মনে করি যে অপরচুনিটি ইজ দেয়ার। ওকে ভাই, তার মানে এটা মানে যারা আসলে ছড়ায় তারা আমার কাছে যেটা মনে হয় যে ফুল ইনফরমেশন অথবা ফুললি অ্যানালাইসিস করে না। বাট এটা ট্রু যে স্যালারি জায়গাটা আর কি অনেকে চিন্তা করে, যে আমি কম্পেয়ার করে যে আমি ওখানে এত বেশি পাচ্ছি, বাংলাদেশে কম পাচ্ছি। সো বাট বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে তো আসলে যে স্যালারিটা পায় ওইটা ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারো কোশ্চেন থাকলে করতে পারেন, কমেন্ট বক্সে করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কোশ্চেন গুলা আমাদের কথোপকথনের মধ্যে আমরা কোশ্চেন গুলা নিয়ে আপনাদের অ্যান্সার গুলো দিয়ে দিব ইনশাল্লাহ। সো ভাইয়া, মানে এখন মানে আমি যদি জাস্ট শর্টলি জানতে চাই যে আপনারা মেইনলি, এআই তো অনেক বড় সেক্টর, সো মেইনলি আসলে কোন সেক্টরটা আপনাদের কোম্পানি সবচেয়ে বেশি কাজ করে, কম্পিউটার ভিশন না এনএলপি, না দুইটা নিয়ে একসাথে কাজ করে? ওকে, সো আমরা মেইনলি যেটা করি, আমরা এন্টারপ্রাইজ সলিউশন প্রোভাইড করি। আমরা মার্কেটে দেখছি এখন পর্যন্ত যে ডিমান্ড, সেই সবগুলো ডিমান্ডই আসলে মোর অন দা সিভি সেগমেন্ট। হ্যাঁ, কম্পিউটার ভিশন নিয়ে মেইনলি আমাদের ডিমান্ড গুলো আমরা মার্কেট থেকে দেখতে পাচ্ছি। সো আপনি বলতে পারেন যে আমাদের 80% অফ দা টাস্কস দ্যাট উই ডু ইজ রিলেটেড উইথ কম্পিউটার ভিশন। এনএলপি নিয়েও আমরা কাজ করি, বাট দ্যাটস আ ভেরি স্মল সেগমেন্ট। বাট আমরা মেজরিটি সেগমেন্ট গুলো আমরা দেখছি যে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করছি। আচ্ছা ভাই, সেক্ষেত্রে মানে আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে যদি একটা সাজেশন দিতেন, বিশেষ করে আমাদের স্টুডেন্টের জন্য, দেখা যায় যে কম্পিউটার ভিশনে তো আমরা ইমেজ ভিডিও নিয়ে কাজ করি, তো যেটার আসলে কম্পিউটিং রিসোর্স অনেক হাই থাকে। তো দেখা যায় যে সবার আসলে ওই কোল্যাব অথবা গুগল প্রোতে ছোট ছোট ডাটা সেট ছাড়া বড় ডাটা সেট নিয়ে কাজ করার সুযোগ থাকে না। তো এই ক্ষেত্রে আসলে তাদের করণীয় কি হতে পারে, যারা আসলে একদম ফোকাস থেকে কাজ করতে পারে? আপনার এইগুলো নিয়ে কোনো সাজেশন আছে কিনা আমাদের স্টুডেন্টের প্রতি? আচ্ছা, দেখেন আমি সাজেশন দিতে পারবো না, বাট আমি বলতে পারি যে আমি কিভাবে চ্যালেঞ্জটাকে মানে হ্যান্ডেল করেছি। হ্যাঁ, ধরেন আমরা একটা স্মার্ট পার্কিং প্রজেক্ট নিয়ে কাজ করছি। তো স্মার্ট পার্কিং প্রজেক্ট, বুঝতেই পারছেন যে লার্জ ডেটা সেট লাগবে, হ্যান্ড করতে হবে, অনেক কিছু প্রয়োজন, রাইট? আমরা একটা শপিং সেন্টারের সাথে পার্টনারশিপ করি, যে আমরা ওদের 3 মাসের সিসিটিভি ডেটা আমরা পারচেস করে ফেলি। এটা ওর জন্য কিন্তু অ্যাডিশনাল রেভিনিউ। হ্যাঁ, কারণ ওর তো সিসিটিভি ডেটা আসেই। আমি যদি এটা কিনে নেই তাহলে এটা ওর জন্য কিন্তু অ্যাডিশনাল রেভিনিউ। সো ও আমাকে সিসিটিভি ডেটাটা সেল করে দেয়। ওই ডেটাটা, এবং ওইখানে আমি ধরেন ওইখান থেকে নাম্বার প্লেটও পেয়েছি, লোকেশনে স্পট পার্কিং পেয়েছি, অনেক কিছু পেয়েছি। সো ওইটা আমরা ইউজ করি আমাদের মডেলগুলোকে ট্রেন করার জন্য। সো what I think is, if you know that this is a place where you can find data, you can approach. And মার্কেটে কিন্তু এখন সবাই এই জিনিসটা চায় যে আচ্ছা ঠিক আছে, আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি উইথ এআই, একটু এক্সপেরিমেন্ট করে দেখি উইথ মেশিন লার্নিং। এবং এই ডেটা নিয়ে কিন্তু বাংলাদেশে জেনারেলি একটু মানে চ্যালেঞ্জ একটু কম। বাইরে তো অনেক প্রাইভেসি চ্যালেঞ্জ আছে, অনেক কিছু আছে, বাট বাংলাদেশে কিন্তু এই চ্যালেঞ্জটা একটু কম। সো আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে আমার ডেটার এই জায়গাটায় সোর্স আছে এবং এভাবে আমি ডেটাটাকে কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে ভাইয়া, কিন্তু আরেকটা জায়গায় যেটা মানে অবস্টেকল ক্রিয়েট হয় আমাদের স্টুডেন্টদের মধ্যে, যে লাইক হার্ডওয়্যার কনস্ট্রেইন থাকে, যে আমি ঠিকভাবে মানে লাইক একটা বড় ডাটা সেট ট্রেন করাও কিন্তু চ্যালেঞ্জিং এর কাজ আছে, মানে ট্রেন করা, ফাইন টিউন করা।
তো দেখা যায় যে সবার কাছে ওই হার্ডওয়্যার কনফিগারেশন না থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা ওই কাজগুলো শিখতে পারতেছে না ঠিকভাবে। তো তখন আসলে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করছেন, অথবা আপনিও তো মানে ভার্সিটি লাইফে কাজ করছেন একটা সময়, তো ওই সময় আপনি এটা কিভাবে হ্যান্ডেল করছেন? প্রথমত এনএলপির কেসে তো আপনি ক্লাউড রিসোর্স পাবেন, রাইট? তো ওগুলা ইউজ করা যেতে পারে, এবং প্রচুর কোম্পানি এখন এগুলা স্পন্সরশিপ দেয়, ক্রেডিট দেয়, হ্যাঁ, যে আপনি চাইলে এটা ফ্রি অফ কস্ট আপনি ইউজ করতে পারবেন। ফর ফিজিক্যাল ইন্টারফেস আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এরকম হয়েছে যে আন্ডার ইউটিলাইজ জিপিইউ আছে অনেকের কাছে, আমরা তাদের কাছ থেকে রিচ আউট করেছি, বা আমরা জানি অমুক কোম্পানির কাছে একটা জিপিইউ রিসোর্স আছে যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের একটা পার্টিকুলার টাইম ফ্রেমের জন্য, আমরা রিকোয়েস্ট করেছি। পরবর্তীতে আমরা আমাদের নিজেদের যখন আমরা একটা মোটামুটি দেখেছি যে না আমরা এখন পারছি, তখন আমরা নিজেরাই জিপিইউ পারচেস করে নিয়েছি। তো অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ স্টার্টার আমি বলতে পারি যে আপনারা রিচ আউট করতে পারেন টু অর্গানাইজেশন যাদের কাছে এরকম জিপিইউ রিসোর্স আছে বা ক্লাউড রিসোর্স আপনারা ইউজ করতে পারেন। আর আমি বাংলাদেশে এরকম কয়েকটা কোম্পানি চিনি যারা আপনাদের সাথে এরকম, আপনারা যদি জিপিইউ চান দিতে, উইল বি ভেরি মাচ হেল্পফুল। একই সাথে আমরা বেসিস থেকে চেষ্টা করছি যে একটা 4IR সেন্টার আমরা সেট আপ করতে পারি কিনা, যেখানে আসলে আমাদের কিছু জিপিইউ রিসোর্স আমরা অ্যাভেলেবেল করে দিব, অনেকটা সাইবার ক্যাফে স্টাইলে, যে পার আওয়ার রেট দিয়ে পিপল উইল কাম ইন বুক এন্ড ইউজ আওয়ার জিপিইউ। তো আমরা আসলে ওই মডেলটাও চিন্তা করছি যে এটা আসলে এক্সপ্লোর করা যায় কি যায় না। এই যে আপনি লাস্ট আইডিয়াটা বললেন না, এটা কোরিয়াতে অনেক জায়গায় আছে, লাইক তারা সাইবার ক্যাফের মতো আওয়ারলি, কোরিয়াতে আওয়ারলি দেয় না আপনার, লাইক 4 আওয়ার্স করে করে সেগমেন্ট করে ইয়া দেয়, রেন্ট দেয়। সো আমার কাছে যেটা মনে হয় যে যদি এটা ইনশাল্লাহ বেসিস পক্ষ থেকে ইমপ্লিমেন্ট করা হয়, আমার কাছে মনে হয় হিউজ একটা কন্ট্রিবিউশন সোসাইটিতে হবে, এবং অনেক স্টুডেন্ট ইন্সপায়ার হবে, এবং অনেক রিসোর্স তৈরি হবে ইনশাল্লাহ। তো ভাই আমরা আমাদের কিছু কোশ্চেন আসছে, সেটা আমরা করি আর কি। ইমামুল সজীব ভাই নামে একজন কোশ্চেন করছেন, নন সিএসসি থেকে এবং নন ব্যাচেলার্স ডিগ্রি, সো আমি কিভাবে এমএল ও কম্পিউটার ভিশনে ভালো কিছু করতে পারি। সো আমার কাছে যেটা মনে হয় যে তার কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে নন সিএসসি থেকে কেউ যদি এই সেক্টর আসতে চায় তার অপরচুনিটি কেমন? আচ্ছা, নন সিএসসির জন্য আমি আপনাকে একদম মানে খুব ইজি, সেটা হচ্ছে যে আপনাকে যে ডেভেলপারই হতে হবে নট নেসেসারি, হ্যাঁ, আপনাকে যে এমএল নিয়েই কাজ করতে হবে নট নেসেসারিলি। আপনি যেটা করতে পারেন, ওই যে বললাম প্রবলেম সলভিং, আপনি আসলে প্রবলেম সলভিংটা নিয়ে চিন্তা করতে পারেন যে আমি এই প্রবলেমটা সলভ করতে চাই আর আমি এই অ্যাপ্রোচে কাজ করতে চাই। আপনি টেকনোলজি সম্বন্ধে জানেন, আপনি হয়তো কোডিং জানেন, আপনি হয়তো প্রোগ্রামিং জানেন না, বা আপনি হয়তো ডিপে ঢুকতে পারবেন না, কিন্তু আপনার যদি একটা আইডিয়া থাকে যে 1+1 করলে 2 হয়, সো 2+2 করলে 4 হবে, আপনাকে জানার দরকার নেই যে অপারেটর গুলো কিভাবে কাজ করতেছে, বাট ইউ ক্যান গিভ আ সলিউশন টু আ প্রবলেম। এন্ড আপনি যদি দেখেন গ্লোবালি ওয়ার্ল্ডের বড় বড় টেক কোম্পানির যারা সিইও, তারা কিন্তু আসলে এই লেয়ারটা থেকেই উঠে আসে। এই লেয়ারটাকে আমরা বলি প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার, এই জায়গা থেকে কিন্তু বেসিক্যালি উঠে আসে, যারা আসলে টেকনিক্যাল জিনিসটাও কিছুটা বোঝে, বিজনেস জিনিসটাও কিছুটা বোঝে, অর্থাৎ টেকনো বিজনেসের একটা মিশ্রণ। সো আপনি ওই জায়গা, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং সুইট স্পট। সো আপনি এই জায়গাটাতে নিজের লেভারেজ করতে পারেন যে আপনি টেকনোলজিক্যালি কিছুটা বুঝলেন, স্কিল ডেভেলপ করলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার স্কিল সেটটা ইউজ করছেন নিজের ইম্প্রোভাইজেশনের জন্য। সো আই উড সাজেস্ট ইউ রাদার ফোকাস অন ইউর স্ট্রং হোল্ড রাদার দ্যান ফোকাসিং অন ইউর উইকনেস। খুব সুন্দর কথা বলছেন ভাইয়া। একজন কোশ্চেন করছে উৎসব ভাইয়া। উৎসব ভাই কাইন্ডলি আপনার কোশ্চেনটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। জি, আমি একজন সিএসটি স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আমি যতটুকু দেখছি সিএসসি স্টুডেন্ট মানে একটা ট্রেন্ড আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 4 বছর পর সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, একটা ট্রেন্ড আছে। তো আমি এটাও দেখছি যে কিছুদিন আগে বিডি জবসের একটা জব ফেয়ারে আমি গিয়েছিলাম, সেখানে 90 থেকে 95% জব শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এআই, মেশিন লার্নিং এগুলো না তেমন একটা দেখলাম না। তো আমার কোশ্চেনটা হলো যে এআই, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে জব মার্কেট কেমন? গ্রেট, আপনি খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমি আপনাকে বলি, আপনার 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 কানেকশনটা আমি করিয়ে দিই। হ্যাঁ, প্রথমত
এআই ইঞ্জিনিয়ার বা এমএল ইঞ্জিনিয়ারটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, এটা আপনাকে কে বলছে? এটা তো আসলে এটা আমাদের দেশের বানানো একটা ভুল ধারণা যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এগুলো আলাদা আলাদা। একটা ভালো ডেভেলপার ফ্রন্ট এন্ড জানে, ব্যাক এন্ড জানে, এআই জানে, মেশিন লার্নিং জানে, ডাটা স্ট্রাকচার জানে, ডাটা বেস জানে, ক্লাউড অপারেশন জানে, সব জানে। বাট কোনো একটা জায়গায় তার স্পেশালাইজেশন আছে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে যে আপনি খালি সফটওয়্যারই বানাবেন, নট নেসেসারিলি। আপনি কি এখন বলবেন ভাই আমি সফটওয়্যার বানাবো কিন্তু ফ্রন্ট এন্ড বানাবো না, বা আমি ডেটাবেস ডিজাইন করবো কিন্তু আমি ফ্রন্ট এন্ড ডেভেলপ করবো না, ফ্রন্ট এন্ড করবো ডেটাবেস জানি না, তাইলে কিন্তু আপনি একজন ভালো ডেভেলপার হবেন না। আপনাকে চিন্তা করতে হবে সামগ্রিক ভাবে যে একটা সফটওয়্যারের জন্য যতগুলো কম্পোনেন্ট আছে আপনার সবগুলো কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। বা ডেন্টে যে আপনি স্পেশালাইজেশন করবেন আরেক জায়গায়। আপনি এখন সিসি সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি যদি মনে করেন যে আজকে থেকে 10 বছর পরে আপনি যখন জব লাইফে থাকবেন তখন কি আপনি সফটওয়্যার ডেভেলপার থাকবেন? তা তো থাকবেন না। আপনি তখন আইদার হয়ে যাবেন ফ্রন্ট এন্ড স্পেশালিস্ট, অথবা টিম লিড, অথবা সলিউশন আর্কিটেক্ট, অথবা প্রোডাক্ট ম্যানেজার, অথবা এআই ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট, রাইট? আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে হয়তো শুরু করছেন, কিন্তু আপনি সব বিষয়টা জেনে তারপরে একটা স্পেশালাইজেশনে মুভ করছেন। সেকেন্ড যে জিনিসটা আপনি বললেন যে মার্কেট কিরকম, গোয়িং ফরওয়ার্ড মার্কেট আসলে এআই এবং মেশিন লার্নিং ডিপেন্ডেন্টই মার্কেট গ্রো হবে। সো এইটা আপনি যত তাড়াতাড়ি আপনার স্কিলগুলোকে এই এন্ডে বিল্ড করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য আপনি নিজেকে ফিউচার প্রুফ করে তুলতে পারবেন। জি, আরেকটা কোশ্চেন ছিল আর কি। জি বলেন। জি, সেটা হলো আমি তো এখন সেকেন্ড ইয়ারে, তো আমাদের বড় ভাইরা যারা ফোর্থ ইয়ারে যারা থিসিস করে, তারা দেখছি অনেকে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলো রিলেটেড থিসিস করে। আর আমি আমাদের ইউনিভার্সিটির টিচারদেরও দেখেছি তারা এআই মেশিন লার্নিং নিয়ে তাদের প্রজেক্ট করা, তারপরে বাইরে পড়াশোনা করা, থিসিস করা, এগুলো দেখছি। আসলে রিসার্চের ক্ষেত্রে এআই মেশিন লার্নিং বাদে কি অন্য কোনো সেক্টর নাই, না কি কারণে এআই মেশিন লার্নিং শুধু আমি আপনি দেখি আর কি? যে কোনো সেক্টরে রিসার্চ করতে পারেন যেটা আপনার জন্য ভালো মনে হয়, আপনি না, যেটাতে আমি কমফোর্টেবল। আমি শুধুমাত্র এইগুলা একটু বেশি দেখছি আর কি, সেই জন্য বলছি আর কি। কারণ বাইরে ফান্ডিং এগুলাতে বেশি, সেজন্য আপনি এগুলাতেই দেখেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি এখন এআই এবং মেশিন লার্নিং নিয়ে আর&ডি করতে চান, রিসার্চ করতে চান, আপনি প্রচুর ফান্ড পাবেন বাইরে। আপনি একটা ডেটাবেস নিয়ে করতে চান, ডেটাবেস নিয়ে কেউ ফান্ডিং করতে রাজি না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেক স্টেবল ডেটাবেস আছে। আপনি মাইএসকিউএল বলেন, ওরাকেল বলেন, এমএসএসকিউএল বলেন, পোস্টগ্রেস বলেন, অনেক রকম ডেটাবেস আছে, এগুলো সব স্টেবল ডেটাবেস। কেন আপনাকে আরেকটা নতুন ডেটাবেস বানাতে হবে? দরকার নাই তো। বাট এআই এমএল দিয়ে আপনি নতুন যত হরাইজন বের করতে পারবেন তত বেশি আপনার জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটা আগায় যাবে, রিসার্চের আরওআই তত বেটার হবে। সো এই জন্য মানুষজন এখন রিসার্চ ফান্ডিং বেশি এআই এন্ড মেশিন লার্নিং বেস প্রজেক্ট গুলাতেই করছে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আরো কিছু কোশ্চেন নেই ইনশাল্লাহ। সেটা হলো একজন কোশ্চেন করছে, ভাইয়া প্রবলেম সলভিং বলতে কি ডাটা স্ট্রাকচারে অ্যালগোরিদম প্রবলেম, না মেশিন লার্নিং অ্যালগোরিদম প্রবলেম সলভিং, মানে কোন প্রবলেম সলভিং বোঝাচ্ছে এটা আর কি স্পেসিফাই ভাবে জানতে চাচ্ছি। প্রবলেম সলভিং বলতে আমি বুঝাচ্ছি আপনার টেকনোলজি দিয়ে আপনি কি প্রবলেম সলভ করবেন। অর্থাৎ কথার কথা, আপনি এআই এন্ড মেশিন লার্নিং দিয়ে কি আপনি ফুড ক্রাইসিসের প্রবলেম সলভ করতে পারবেন? ট্রান্সপারেন্সি করাপশন বন্ধ করার কেসে সলিউশন করতে পারবেন? আপনি সেই প্রবলেমটা কি এবং সেটার সলিউশন কি সেটা চিন্তা করেন নন টেকনিক্যাল ওয়েতে। প্রবলেম সলভিং বলতে আমি সরাসরি মানে কোনো টেকনিক্যাল প্রবলেম সলিউশন বলতেছি না, আমি বলতেছি হিউম্যান প্রবলেম। আপনি হিউম্যান প্রবলেম চিন্তা করেন। আমরা সবসময় চিন্তা করি কি, টেকনোলজির মানুষরা আমরা চিন্তা করতে গেলে সবসময় টেকনিক্যাল জিনিসে চলে যাই। একটু টেকনোলজি থেকে একটু বাইরে বের হয়ে আগে নন টেকনিক্যাল ওয়েতে চিন্তা করেন, তারপরে টেকনোলজিতে ঢুকেন, তাহলে আমার মনে হয় যে বেটার হবে। থ্যাংক ইউ ভাইয়া। সো আরেকজন কোশ্চেন করছে, লাইক আমি তাহলে কিভাবে আমার জার্নি শুরু করতে পারি? আমি কি প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট, না মেশিন লার্নিং, না দুইটাই একসাথে শিখবো? আমি ওনার মেসেজটা যেরকম বুঝার চেষ্টা করছি আর কি। আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটাই শুরু করতে পারেন, বাট আমার মনে হয় যে আপনার শুরু করা উচিত আপনার নিজের স্ট্রেংথ কোন জায়গায় সেটাকে ডিটারমাইন করে। আপনার নিজেকে আগে জানতে হবে যে আপনি কোন জায়গাটায় ভালো, কোন জায়গাটায় দুর্বল, কোন জায়গাটায় ভালো করলে আপনার জন্য আপসাইডটা অনেক হাই। সো স্পেসিফিক্যালি আমি আপনার হয়ে আপনার জন্য উত্তর দিতে পারবো না। আমি আপনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার নিজেকে আগে অ্যাসেস করেন। আচ্ছা, আব্দুল্লাহ আল ইয়ামিন ভাই নামে একজন কোশ্চেন করছে, এনভায়রনমেন্ট সায়েন্স বা রিলেভেন্ট ফিল্ড থেকে কিভাবে এমএল বা এআই নলেজের কাজে লাগানো যায়? এই ক্ষেত্রে জব ফিল্ড কি কি এবং কিভাবে জব সেক্টরে এন্ট্রি করতে পারবো, মানে এনভায়রনমেন্ট সায়েন্স থেকে? বিডিতে এমন কাজের ক্ষেত্র কোথায় আছে?
আপনাকে যদি কেউ বলে এনভায়রনমেন্টের জায়গা থেকে যে আগামী বাংলাদেশে যে কার্বন ইমিশন করতেছে, সেই কার্বন ইমিশনের ভিজুয়ালাইজেশন দাও বা সেই কার্বন এমিশনের অ্যানালাইসিসটা বের করো, এবং এটা নিয়েই যদি আপনি একটা রিসার্চ করতে চান, তাহলে আপনার হাজার হাজার ডেটা আছে, আপনি অনেক রকম মডেলিং করতে পারবেন, অনেক রকম প্ল্যানিং করতে পারবেন। সো আপনি এনভায়রনমেন্ট সায়েন্স থেকে আসছেন বলে এটা যে লিমিটেড টা না, বরং আপনি আপনার স্ট্রেংথটাকে কাজে লাগান, যে ইউ নো এনভায়রনমেন্ট বেটার, এআই ইজ আ টুল। আমি আপনাদের এখানে একটা ইন্টারেস্টিং অ্যানালাইসিস বলি। উই আজকে থেকে 15-20 বছর আগে আপনারা দেখতেন ঘরে ঘরে ইংলিশ স্পিকিং কোর্স থাকতো, এখনো চলে আমি জানি, বাট ওই ঘরে ঘরে ইংলিশ স্পিকিং কোর্স থাকতো। ইংলিশ স্পিকিংটা কি কোনো এটা কি কোনো স্কিলের ভিতরে পড়ে? এটা কিন্তু কোনো স্কিল না। আপনার নলেজ, ইংলিশ স্পিকিং ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি হয়তো একটা জায়গায় বেটার পারফর্ম করতে পারবেন। এআইটা কিন্তু ঠিক সেরকম, এআই আপনাকে কোনো চাকরি দিবেন, আপনাকে এআইটাকে ইউজ করতে জানতে হবে আপনার অন্যান্য স্কিলগুলোকে বেটার ইউজ করতে পারার জন্য। একটা ডক্টর কিভাবে বেটার এআই ইউজ করবে, একটা এনভায়রনমেন্ট স্পেশালিস্ট কিভাবে আরো বেটার এআই ইউজ করবে, মেশিন লার্নিং ইউজ করবে, এই জায়গাটায় আমার মনে হয় আপনাদের আরো ফোকাস করা উচিত। যে আমাকে এআই দিয়েই সবকিছু হবে, নট নেসেসারিলি। আমি যা জানি সেটা কিভাবে এআই দিয়ে আমি আরো স্কেল করতে পারি, সেটা আমার মেইন ফোকাস থাকা উচিত। আশা রাখি আব্দুল্লাহ ভাই আপনি ইনশাল্লাহ অ্যান্সারটা বুঝতে পেরেছেন। সো ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই আর কি। লাইক আমি কোরিয়া থাকতে লাইক কয়েকটা কাজ করছিলাম। এর মধ্যে একটা কাজ ছিল আপনার কোরিয়ার কলকারখানা যে এরিয়া গুলো আছে, ওই এরিয়াতে ড্রোন দিয়ে এয়ার মানে সবচেয়ে পলিউটেড এরিয়া ডিটেক্ট করা। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা এনভায়রনমেন্ট সায়েন্সের একটা টপিক, যে একুআই ইন্ডেক্স মেজারমেন্টের মাধ্যমে আমি হাইয়েস্ট পলিউটেড এরিয়াটা আর কি ডিটেক্ট করতেছি, ট্র্যাক করতেছি। তো ওখানে আমরা ইউজ করছিলাম আর কি ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, যেটা অনেক কমপ্লেক্স একটা অ্যালগোরিদম এবং বাইরের দেশে এটা অনেক পপুলার আর কি। তো আমি এই জন্যই বললাম যে যেহেতু সিএসসি, বাট আমি কিন্তু আমাদের রিসার্চ টপিক ছিল এনভায়রনমেন্ট সায়েন্সের। তো ওখানে দেখা যাচ্ছে যে আমার পুরা একুআই সিস্টেমটা কিভাবে কাজ করে ওগুলো নিয়ে পড়াশোনা করে দেন একটা মডেলকে আমাদের ডিজাইন করতে হয়েছে। তো আপনিও ইনশাল্লাহ এইভাবে ট্রাই করতে পারেন, যে আপনি যে ভাইয়া যেটা বললো যে কার্বন কমিশন, তারপর আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করে ওখানে আপনি রিসার্চ পেপার পড়ে বের করতে পারেন যে কি কি ধরনের মেশিন লার্নিং এআই অ্যালগোরিদম অ্যাপ্লাই হচ্ছে, দেন আপনি ওইটা শিখতে পারলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো আচ্ছা, ফারজানা রহমান নামে একজন জানতে চেয়েছে যে লাইক কেউ যদি আইওটি তে ক্যারিয়ার তৈরি করতে চায়, লাইক আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইওর আপনার আইওটি টিম এবং আর&ডি সার্ভিস নিয়ে জানতে চাচ্ছে আর কি, মানে কি ধরনের কাজ করেন আইওটি তে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমরা এন্টারপ্রাইজ টেক নিয়েই কাজ করি। এন্টারপ্রাইজ টেকে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে সলিউশন ড্রাইভ করা ফর ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ। সো আমরা এমবেডেড সিস্টেমস নিয়েও যেরকম কাজ করি, আমরা সিভি কম্পিউটার ভিশন নিয়েও কাজ করি, এনএলপি নিয়েও কাজ করি। আমাদের কিছু প্রোডাক্টও আছে, ভেহিকল ট্র্যাকিং সার্ভিসেস ওয়ান অফ আওয়ার প্রোডাক্ট। ড্রাইভারের ড্রাইভিং বিহেভিয়ার ডিটেকশন করে accident detection is one of our core positions in the industry. We at this point of time track more than 50,000 vehicles, which is used by large corporates like Unilever, BAT, etc. Here by day we have teams who work with PLCC, power line communication system. So wireless communication is widely used. So that's about it. So আপনি যদি আমাদের কাজ সম্বন্ধে জানতে চান, আপনি লিঙ্কডইনে আমাদের কোম্পানিকে ফলো করতে পারেন। I think that will give you a better idea about who we are and what we want. সো ভাই এখন ভাই আমি আপনাকে মানে আমার এটা জানার ইচ্ছা, প্লাস আমাদের কাছে এরকম কোয়ারি আছে যে লাইক ফর এক্সাম্পল আমি এআই সলিউশন দিয়ে কোন একটা বিজনেস করতে চাই, ঠিক আছে, আমাদের ইয়াং এন্টারপ্রেনাররা তারা করতে চাচ্ছে। তো যেটা থাকে যে ফান্ডিং ক্রাইসিসটা থাকে, যেহেতু ফান্ড ম্যানেজ করতে হয়। সো আপনারা তো ইনিশিয়াল লেভেলে এই চ্যালেঞ্জ গুলো ফেস করছেন, তো এটাকে আসলে ডে বাই ডে কিভাবে ওভারকাম করতে? আমরা যেভাবে অপারেট করেছি সেটা হচ্ছে যে আমরা সবসময়, আমি যদি আমার কোম্পানির কথা বলি, উই হ্যাভ ওয়াইড রেঞ্জেস অফ সার্ভিস, স্টার্টিং ফ্রম ম্যানেজ সলিউশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট টু কাস্টম ডেভেলপমেন্ট টু এআই এমএল, আমরা অনেক কিছু করি। তো আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে আমরা আমাদের রেভিনিউ থেকে আমাদের পুরো ফাইন্যান্সিং করতাম। সো লেটস সে আমি কারোর জন্য ছোট একটা ওয়েবসাইট বানাচ্ছি, সো ওয়েবসাইটটা বানায় যদি আমার 1 লাখ টাকা প্রফিট হয়, ওই প্রফিটটাই আমি ধরেন আমার একটা মেশিন লার্নিং সলিউশনের জন্য ইউজ করছি। একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্ট থেকে আমাদের
প্রজেক্টটা 6 মাসের প্রজেক্টটা এন্ড করে আমাদের প্রফিট হচ্ছে 1 কোটি টাকা। সো 1 কোটি টাকা দিয়ে আমরা ধরেন জিপিইউ পারচেস করতেছি, একটা বড় টিম রোল আউট করতেছি 6 মাসের জন্য, বিভিন্ন প্রজেক্টের ম্যান্ডেট নিচ্ছি। সো দ্যাটস হাউ উই অপারেটেড। বাট টু স্টার্ট আ কোম্পানি এট দিস পয়েন্ট অফ টাইম, আমাদের এখন কিন্তু আসলে অনেক ওয়াইড রেঞ্জেস অফ ফান্ড অ্যাভেলেবেল। হ্যাঁ, গভর্নমেন্ট থেকেও যেরকম অ্যাভেলেবেল, প্রাইভেট সেক্টরের প্রচুর অ্যাঞ্জেলস ইনভেস্টার্স আছে যারা ফান্ডিং করে। সো ইফ ইউ রিয়েলি হ্যাভ আ গুড আইডিয়া and a technology develop which can show MVP, আমার মনে হয় যে আপনার জন্য ফান্ড পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট এই মুহূর্তে হবে না। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সিয়াম ইসলাম ভাইয়া যে কোশ্চেনটা করছেন এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এখানে রেকর্ড হচ্ছে। ইনশাল্লাহ আপনার সাথে রেকর্ডটা শেয়ার করা হবে, তো আপনি ওখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবেন। সো নাইম ভাইয়ের কোশ্চেনে চলে যেতে পারি, সেটা হলো যে ভাই আমি পরিসংখ্যান 4th ইয়ারের স্টুডেন্ট, আমি বিভিন্ন বড় মডেলের থিওরি পড়ি, সেগুলো কিভাবে শূন্য থেকে কিভাবে বানাতে হয় সেগুলো পড়ানো হয়, কিন্তু কোডিং স্কিল অথবা সে হয়তো বা কোড করে কিভাবে ওগুলো ডিপ্লয় করতে হয় সেগুলো বুঝে না। তো হায়ার এডুকেশনে এআই রিলেটেড সাবজেক্ট নেওয়াটা কতটুকু যৌক্তিক এবং চ্যালেঞ্জিং তার পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে? আচ্ছা, আপনি যদি একদমই কোডিং না পারেন তাহলে আমি বলবো যে এআই সাবজেক্ট নেওয়াটা আপনার জন্য ভালোই চ্যালেঞ্জিং হবে। সো ইউ অ্যাটলিস্ট হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ নলেজ ইন কোডিং যদি আপনি আসলে এআই ইন মাস্টার্স মানে মাস্টার্স ইন এআই নিতে চান। হ্যাঁ, বাট আমি আপনাকে এতটুকু বলি যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য হার্ট অফ এআই। সো আপনি আসলে হার্টে বসে আছেন, আপনি যদি প্রোগ্রামিং কিছুটা পারেন, যেটা আপনি লিখলেন মাত্র যে কিছুটা প্রোগ্রামিং পারেন, যদি কিছুটা পারেন তাহলে আমি বলবো যে আপনার স্কিল সেটটা ডেভেলপ করেন এই প্রোগ্রামিংটাকে ইউজ করে কিভাবে আপনি ডিফারেন্ট মডেল লাইক রিগ্রেশন মডেল বা রিএনফোর্সমেন্ট মডেল এই জিনিসগুলোকে আপনি কিভাবে করে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আনতে পারবেন, ডেটা সেটগুলোকে কাজে লাগাতে পারবেন, সেই জিনিসটাকে নিয়ে একটু চেষ্টা করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে মানে স্ট্যাটিস্টিক্স পড়ে এআই তে যাওয়া ইজ আ ডেডলি স্কিল। যদি আপনি আসলেই করতে পারেন আমি বলতে পারি যে আপনার জব মার্কেটে ভ্যালু উইল বি আ লট হাই। আশা রাখি নাইম ভাই আপনি অ্যান্সারটা পেয়েছেন। সো ভাই আমরা শেষের দিকে চলে আসছি আর কি। সো লাইক সেটা হলো যে আর 2-3টা কোশ্চেন আমি করবো আর কি। লাইক দেখা যায় যে সফট স্কিল কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর। সো দেখা যায় যে আমরা টেকনিক্যাল স্কিলে এত বেশি ফোকাস দেই, সফট স্কিলের কথা ভুলে যাই অনেক সময়। সো আসলে কোন ধরনের সফট স্কিল গুলা লাইক আপনাদের এআই ইন্ডাস্ট্রিতে আসলে আপনারা বেশি পরিমাণে দেখেন? সফট স্কিল বলতে প্রথমত প্রেজেন্টেশন মেকিং স্কিল। হ্যাঁ, আমি অনেক ভালো ভালো এআই ডেভেলপারের সাথে কাজ করেছি যারা অনেক ভালো জিনিস বানায় কিন্তু এটা বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না। কেন? কারণ তার আসলে প্রেজেন্টেশন স্কিলটা নাই। সো তখন কি হয়, মার্কেটে ভ্যালু কম পাওয়া যায়। সো প্রেজেন্টেশন মেকিং স্কিল এবং কমিউনিকেশন স্কিল এই দুইটা আমার মনে হয় ইজ আ মাস্ট ইন অর্ডার টু স্কেল ইন ইউর ক্যারিয়ার। সো ভাই আমি যদি আমাদের ইনোভেটিভ স্কিলস এর জাস্ট আমাদের লার্নিং জার্নিটা জাস্ট আপনাদের শেয়ার করি, তাহলে যদি আপনি এখানে কোনো জায়গায় অ্যাড করতে চান তাহলে খুবই উপকৃত হব। সেটা হলো যে আমরা প্রথমে যেটা করি যে আমরা প্রথম কয়েক মাস আমরা ওই পার্টিকুলার টপিকে লাইক এনএলপি, কম্পিউটার ভিশন, ওখানে ধরেন যে একদম কোড থেকে শুরু করে লেটেস্ট যে মডেল গুলো আছে ওগুলো ধরেন যে ভালোভাবে শেখানোর চেষ্টা করি। দেন আমরা ওখান থেকে যেটা করি যে যারা ভালো করে আমাদের ইভালুয়েশন ক্রাইটেরিয়া আছে, তো ইভালুয়েশন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা কি করি, বুট ক্যাম্পে নিয়ে আসি। তো ওই বুট ক্যাম্পে যেটা হয় যে আমাদের সাথে তারা 2-3 মাস থাকে অফিস এনভায়রনমেন্টে, যে সে আমরা কিভাবে কাজ করি, অফিসে কিভাবে কাজ করে, তাকে ছোট ছোট রিয়েল লাইফ প্রজেক্ট দেওয়া হয়। ধরেন যে তার আন্ডারে সিনিয়র থাকে। সো আমরা এখান থেকে যেটা মেজার করি যে সে আসলে অফিস এনভায়রনমেন্টে কেমন করতেছে। তো যখন ধরেন যে কোর্সেও ভালো করলো প্লাস অফিস এনভায়রনমেন্টও বুঝলাম যে না ভালো করি, তখন আমরা কি করি, আরেক জায়গায় আমরা রিকমেন্ড করি। হয় আমরা কয়েকজনকে আমরা রেখে দিই আমাদের নিজেদের কোম্পানিতে যদি তখন আমাদের সার্কুলার থাকে, নতুবা ধরেন যে যেসব জায়গায় রিক্রুট করতেছে তাদের সাথে যোগাযোগ করে আমরা তখন রিকমেন্ড করি। তো এখানে ভাই কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে আপনি একটু শেয়ার করতে পারবেন? আমার মনে হয় যে যেটা ফোকাস করেছিলাম পোর্টফোলিও বিল্ড আপ, ওই জায়গাটায় আপনি একটু ফোকাস করতে পারেন, যে পোর্টফোলিও বিল্ড আপ যাতে আমরা করতে পারি। মানে পোর্টফোলিও বলতে লাইক সে যেন ঠিকভাবে তার প্রজেক্ট গুলা শো করতে পারে,
কাজগুলো শো করতে পারে যখন তখন। আচ্ছা আচ্ছা, জি। ওকে ওকে ওকে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওয়েবিনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, সো ওখানে করলে ইনশাল্লাহ আমি ভাইয়ের কাছে ফরওয়ার্ড করলে ভাইয়া ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিবে। সো আচ্ছা, রাসেল সরকার ভাই অলরেডি হাত রেজ করছে। হ্যাঁ রাসেল সরকার ভাই, আপনি বলতে পারেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একজন ফ্রেশার এমএল বা এআই তে, আমি একদম ফ্রেশার। তো একজন হচ্ছে রিক্রুটার, মানে আমার মাঝে কি কি স্কিল গুলো, মানে ন্যূনতম কি কি জিনিসগুলো আমার কাছে চাচ্ছে, বা আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করব, এটা যদি একটু বলতেন। মানে আমার ফ্রেশার হিসেবে আমার মাঝে কি কি থাকা উচিত? অলরেডি Fresher- অনেক কিছু বলছেন। ফ্রেশার হিসাবে প্রথম কোশ্চেন অনেক ওয়াইড স্প্রেড, বাট এক একটা জবের জন্য এক এক রকম। হ্যাঁ, ওয়ান সাইজ ফিটস ফর অলটা হয় না কখন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথমত আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার নিজের সম্বন্ধে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত, এবং আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে আপনি যখন অ্যাপ্রোচ করবেন তখন সেই কোম্পানি রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনার সিভি গুলোকে আপনার চেঞ্জ করা উচিত। যদি কোনো কোম্পানিতে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার চায় তাহলে ওই রকম ফোকাসে করা উচিত, যদি কেউ এনএলপি চায় তাহলে সেই রকম ফোকাসে করা উচিত, এবং সেই রিলেভেন্ট আপনি কি কি কাজ করেছেন সেই জিনিসগুলো একটা পোর্টফোলিও আকারে যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় যে ইউ উইল বি বেটার প্রিপেয়ার্ড। অলসো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আপনি এটাও মাথায় রাখবেন যে এটা কিন্তু একটা গ্লোবাল স্কিল, সো ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে কি হচ্ছে সেই বিষয়ে যাতে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকে। সো আশা রাখি রাসেল ভাই অ্যান্সারটা পেয়েছেন ইনশাল্লাহ। সো আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আশিকুল ইসলাম ভাই, ইনশাল্লাহ করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে ধরেন বাংলাদেশের মার্কেটে মেশিন লার্নিং রিলেটেড কোনো মানে এন্টারপ্রেনারশিপ কোনো আইডিয়া বা এগুলা আমরা কিভাবে জেনারেট করতে পারি অ্যাজ এ ফ্রেশার হিসেবে, বা ধরেন অ্যাজ এ ফ্রেশার বর্তমানে আছি, কিন্তু ধরেন আমরা কি মানে লার্নিং এর দিকে বেশি ফোকাস করব নাকি মার্কেটিং এর দিকে বেশি ফোকাস করব যদি আমরা এআই রিলেটেড কোনো স্টার্ট আপ করতে চাই? দুইটাই, আপনাকে লার্নিংও করতে হবে, মার্কেটিংও করতে হবে। আপনি খালি লার্ন করলেও হবে না, খালি মার্কেট করলেও হবে না। হ্যাঁ, আপনাকে দুইটা প্যারালালি আগাতে হবে এবং দুইখানেই আপনার সমান দক্ষতা নিয়ে আগাতে হবে। আপনি যা তৈরি করছেন তা বিক্রি করতে পারতে হবে, এবং যা বিক্রি করবেন তা তৈরি করতে পারতে হবে। আপনি যদি খালি তৈরি করেন কিন্তু বিক্রি না করেন তাহলে হবে না। খুবই মানে এই জায়গাটা আমরা মিস করি, দেখা যায় যে একটা গ্রুপ আছে শুধু টেকনিক্যাল অনেক বেশি ফোকাস দেয়, বাট সেলস স্কিলটা আর ফোকাস দিচ্ছে না। আবার সেলস স্কিল ফোকাস দিতে গেলে দেখা যায় যে টেকনিক্যাল নলেজ গুলো আবার গ্যাদার করতেছে না। সো অলরাউন্ডার হইতে হবে এই ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। সো আর কারো কোনো কোশ্চেন আছে? সো থ্যাংক ইউ সো মাচ শাহরুখ ভাই, অনেক মানে ব্যস্ততার মধ্যে আসলে সময় দিতে পেরেছেন। আমাদের সকলের পক্ষ থেকে আসলে অনেক ধন্যবাদ, এবং লাইক আমাদের অডিয়েন্স যারা জয়েন করেছেন প্রায় 42-49 আপ ডাউন করতেছে, তাদেরকেও ধন্যবাদ যে আপনাদের সময় থেকে এখানে সময় দিয়েছেন। সো ভাইয়া আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধৈর্য নিয়ে 45 মিনিট আমার কথা শুনলেন। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রিচ আউট টু মি অন লিঙ্কডইন, আমি আপনাদের কোয়েশ্চেন আনসার করতে পারবো। এট দ্য সেম টাইম আমি চাই যে বাংলাদেশে একটা জেনারেশন তৈরি হোক, যে জেনারেশন আসলে ফ্রন্টিয়ার টেক প্রযুক্তিতে স্মার্ট প্রযুক্তিবিদ হিসেবে তৈরি হবে। হ্যাঁ, যে যারা আসলে জানবে এআই মেশিন লার্নিং দিয়ে কি করতে হয় এবং প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এবং যেটা সর্বোপরি দেশের সবার মানুষের হেল্পের জন্য ব্যবহার করতে জানবে। সো সেই জায়গায় যদি আমি আপনাদের কোনো উপকারে আসতে পারি সবসময় আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু হেল্প করার আমি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জি। রেকর্ডিংটা খুব শীঘ্রই আমরা আপলোড করে দিব আমাদের ইউটিউব প্লেলিস্টে, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর যদি কোনো কোশ্চেন থেকে গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন। থ্যাংক ইউ শাহরুখ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।